হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের সুজয় স্যার লেসন প্ল্যানার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আর আজকে তোমাদের ক্লাস 10-এর প্রাকৃতিক ভূগোলের চ্যাপ্টার হিমবাহ। আগের দিন পড়িয়েছি আঞ্চলিক ভূগোল, ভারতের জলসম্পদের যেটুকু ছিল সেটুকু। আজকে প্রাকৃতিক ভূগোলের হিমবাহর যেটুকু আছে, মানে বাকি যেটুকু আছে সেগুলো পড়াবো। হিমবাহ তো 3টে ক্লাস হচ্ছে আজকে দিয়ে। হিমবাহর প্রথম দিন পড়িয়েছিলাম হিমবাহ সমস্ত কিছু, তারপরে হিমবাহের ক্ষয়কার্যর ফলে ভূমিরূপ, আর আজকে পড়াবো হিমবাহের সঞ্চয় কার্য। ঠিক আছে, এবার প্রথমেই বলে দিই হিমবাহর সঞ্চয় কার্য। এখান থেকে বড় প্রশ্ন কি আসে, একটা বড় প্রশ্ন আসে, আমি সেটা একটু লিখে নিই। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গড়ে ওঠা ভূমিরূপ দিতে পারে। গড়ে ওঠা ভূমিরূপের বর্ণনা এবার 3টে লিখবে। ঠিক আছে, এটা 5 নম্বরের প্রশ্ন হয়, সবসময় জানবে। এটা 3টে লিখলে ছবি এঁকে দিলে। এবার আবার অন্যটাও দিতে পারে, হিমবাহ ও জলধারার সঞ্চয় কার্যে গড়ে ওঠা ভূমিরূপের বর্ণনা। এখানেও 3টে লিখতে, প্লাস 3টে পয়েন্ট লিখে ছবি এঁকে বর্ণনা করে দিলে এই হচ্ছে বড় প্রশ্ন হয় আর কি। ঠিক আছে, তাহলে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গড়ে ওঠা ভূমিরূপ আর হিমবাহ এবং জলধারার সঞ্চয় কার্যের ফলে গড়ে ওঠা, বেশিরভাগ সময় এইটা দেয়, বেশিরভাগ সময় পরীক্ষায় এইটা দেয় 5 নম্বরের। ঠিক আছে, যাই হোক, আমি এবার শুরু করছি। আগে বড় প্রশ্ন দেখিয়ে নিলাম কি হতে পারে, এবার শুরু করছি আমাদের হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গড়ে ওঠা ভূমিরূপ বা হিমবাহের সঞ্চয় কার্যের ফলে কি কি হয় সেগুলো আজকে। এবার বলি একটু, প্রথমেই বলি হিমবাহের সঞ্চয় কার্য 2 ধরনের হয়। একটা হিমবাহ নিজের মতো করে শুধু হিমবাহের সঞ্চয় কার্য, আর একটা হয় হচ্ছে হিমবাহ ও জলধারা। কেন জলধারা বলছি, যখন পড়াবো তখন বলে দেবো। এবার প্রথমে আসি আমরা, হিমবাহ তো আমরা জানি ক্ষয় করে, ক্ষয়ের ফলে ভূমিরূপগুলো তৈরি হয়। আমরা আগের চ্যাপ্টারে মানে যখন পড়েছি তখন হিমবাহের ক্ষয়ের ফলে যে ভূমিরূপগুলো হয় সেগুলো আমরা দেখেছি, কড়ি, শার্ক, এরিটি, তারপরে ঝুলন্ত উপত্যকা, এগুলো দেখেছি। সেই ক্ষয়ের ফলে যে পাহাড়ি অঞ্চলে তো হিমবাহ হয়, সেই পাহাড়ি অঞ্চলে ক্ষয়ের ফলে যে ক্ষয়িত পদার্থ আছে, সেই ক্ষয়িত পদার্থগুলো সঞ্চয় হয়। ক্ষয়িত পদার্থগুলো পাহাড়, এরকম যদি পাহাড় থাকে, এরকম পাহাড়, এরকম পাহাড়, এরকম পাহাড়, এরকম পাহাড়ের এই পাহাড়গুলোর পাদদেশ যেগুলো নিচের জায়গা, এগুলো এই নিচের জায়গাগুলোতে এই হিমবাহ এখান থেকে ধরো এসেছে, এখান থেকে ধরো এসে ভেঙে টুঙে বেরিয়ে এই জায়গায় সঞ্চয় করেছে। এবার সঞ্চয়ের ফলে যে ভূমিরূপগুলো হয় সেটাই হিমবাহের সঞ্চয়ের ফলে। আবার হিমবাহ এখান থেকে আস্তে 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 এই জায়গায় এখান থেকে ক্ষয় করেছে, এই পর্যন্ত ক্ষয় করতে করতে এখানে আসার পরে হিমবাহ জল হয়ে গেছে, কারণ এইটা হিমরেখা, মানে এর উপরে গেলে বরফ থাকবে, এর নিচে হলে জল হয়ে যাবে। এবার জল হয়ে নদীর মতো হয়ে যায়, তাই ক্ষয়িত পদার্থগুলো হিমবাহের সঙ্গে যে বাহিত হয়েছে এবং নদীর জলের ধারার সঙ্গে বাহিত হয়ে পাহাড়ের পাদদেশে জমা হয়ে যে ভূমিরূপ তৈরি করে সেটা হচ্ছে হিমবাহ এবং জলধারার ফলে গঠিত ভূমিরূপ। এই দুইভাবে হিমবাহ ক্ষয় করে। ঠিক আছে, তাহলে হিমবাহ বাহিত পদার্থগুলো, মানে হিমবাহের ক্ষয়ের ফলে যে পদার্থগুলো হয় সেগুলো হিমবাহের দ্বারা বাহিত হয়ে যে ভূমিরূপগুলো তৈরি করে সেটা আমি আগে পড়াবো। ঠিক আছে, এবার প্রথমে একটু বলে নিই এবং পড়াচ্ছি, তা দেখো তোমরা। প্রথমে হিমবাহের সঞ্চয় কার্য, শুধু হিমবাহের সঞ্চয় কার্যের ভূমিরূপ। ঠিক আছে, সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ। হিমবাহ পাহাড়ের পাদদেশ থেকে নামে, এটা হিমবাহ পাহাড়ের পাদদেশ থেকে নামছে। এখানে পর্বত, এখানে পর্বত, এখানে পর্বত, এখানে পর্বত, এখানে পর্বত, এগুলো পর্বত। ঠিক আছে, এগুলো ভেঙে টেঙে বেরিয়ে নামছে, এটা হিমবাহ। ঠিক আছে, প্রথম এগুলো হিমবাহ। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গড়ে ওঠা ভূমিরূপ, প্রথম পয়েন্টের কথা বলছি। প্রথম পয়েন্ট হচ্ছে গ্রাবরেখা। হিমবাহের আঘাতে
হিমবাহ পাহাড়ি পর্বত অঞ্চল থেকে যে আসে, হিমবাহ তো একটা বরফের চাই, সেই বরফের আঘাতে এখানকার ভেঙে চুরে যেগুলো পাথরগুলো বেরিয়ে আসে সেগুলো হিমবাহর, এইটা হিমবাহ, এই হিমবাহ, এইটা হিমবাহ, একটা প্রধান হিমবাহ একটা অপ্রধান হিমবাহ লিখেছে। হ্যাঁ, হিমবাহের আঘাতে মানে যে পদার্থগুলো ভেঙে বেরিয়ে আসে সেই পদার্থগুলো যদি হিমবাহের দ্বারা বাহিত হয়ে হিমবাহ উপত্যকায়, হিমবাহ যেরকম নদী উপত্যকায় যে নদী চলে গেল, নদীর আশেপাশেগুলোকে নদী উপত্যকা, সেরকম হিমবাহ এখান থেকে চলে আসছে, এই হিমবাহ উপত্যকায় যদি জমা হয়, জমা হয়ে যে ভূমিরূপ তৈরি করে তাকে বলা হয় গ্রাবরেখা। ঠিক আছে, মানে হিমবাহের বাহিত হয়ে হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে পদার্থগুলো উৎপন্ন হয় সেগুলোই হিমবাহ বহন করে নিয়ে আসে। সেই হিমবাহ বহন করে নিয়ে আসার পরে হিমবাহ উপত্যকায়, হিমবাহের চারিপাশ জুড়ে যে উপত্যকা, সেই উপত্যকায় হিমবাহ ক্ষয়িত মানে বয়ে আনা পদার্থগুলো সঞ্চয় করে যে জিনিসটা হয় তাকে বলা হয় গ্রাবরেখা। এটা, এই গ্রাবরেখা আবার অনেক প্রকার হয়। একটা পার্শ্ব গ্রাবরেখা, পার্শ্ব গ্রাবরেখা, পার্শ্ব গ্রাবরেখা কী জিনিস? সেটা হচ্ছে এই যে হিমবাহ নিয়ে আসছে, হিমবাহ ক্ষয়িত পদার্থগুলোকে, হিমবাহের এই যে হিমবাহের বাউন্ডারি বরাবর এই পাশের দিকে ক্ষয়িত পদার্থগুলো জমা হয়েছে, এই ক্ষয়িত পদার্থগুলো যদি পাশের দিকে জমা হয় তখন তাকে পার্শ্ব গ্রাবরেখা বলা হয়। ঠিক আছে, যদি এইটা হিমবাহের প্রান্ত, এই প্রান্তে যদি ক্ষয়িত পদার্থগুলো জমা হয় তখন তাকে বলে প্রান্ত গ্রাবরেখা। ঠিক আছে, প্রান্ত গ্রাবরেখা। এইটা যদি এরকম নিচু জায়গায়, এটা তো প্রান্ত, এই রকম নিচু জায়গায় মানে ভূমিতে, মানে পাহাড়ের পাদদেশের যে ভূমিতে পদার্থগুলো যদি জমা হয়, মানে হিমবাহ বাহিত পদার্থগুলো জমা হয় মানে সঞ্চয় করে, তখন তাকে ভূমি গ্রাবরেখা বলে। ঠিক আছে, হিমবাহের মধ্যে, হিমবাহের মধ্যে এরকম ছোট ছোট আকৃতি করে যদি জমা হয় হিমবাহ, তখন তাকে অবিন্যস্ত মানে গ্রাবরেখা বলে, অবিন্যস্ত গ্রাবরেখা বলে। ঠিক আছে, আবার হিমবাহের মধ্যে যদি বলয় আকৃতি করে এরকম গোল গোল চাকতির মতো করে থাকে তখন তাকে বলয় আকৃতির হিমবাহ বলে, বলয় আকৃতি হিমবাহ বলে। আবার একটা হিমবাহ আর একটা হিমবাহ যখন যেখানে মিলছে, এদের দুটোর মধ্য বরাবর যদি ক্ষয়িত পদার্থগুলো মানে বয়ে আনা পদার্থগুলো যদি এরকমভাবে জমা হয় বা সঞ্চিত হয় তখন তাকে বলে মধ্য গ্রাবরেখা, মানে হিমবাহ আর একটা হিমবাহের মধ্যে জমা হওয়াকে মধ্য গ্রাবরেখা বলা হয়। তাহলে গ্রাবরেখা কী জিনিস আমি বললাম, হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে পদার্থগুলো উৎপন্ন হয় পাহাড়ের থেকে, সেগুলো, সেই পদার্থগুলো হিমবাহ যখন বয়ে আসে সেই হিমবাহ বহনের মাধ্যমে হিমবাহ উপত্যকায় যদি জমা হয় তখন তাকে গ্রাবরেখা বলে, বা সঞ্চয় করে তাকে গ্রাবরেখা বলে। এই গ্রাবরেখা অনেক প্রকার। পার্শ্ব গ্রাবরেখা মানে হিমবাহ যেখান থেকে বয়ে গেছে তার পাশাপাশি অঞ্চলে যদি ডিপোজিশন বা সঞ্চয় হয় হিমবাহের ক্ষয়িত পদার্থগুলো, তাকে পার্শ্ব গ্রাবরেখা বলে। প্রান্তে মানে হিমবাহের শেষ প্রান্তে যদি জমা হয় তাকে প্রান্ত গ্রাবরেখা যদি বলা হয়। যদি হিমবাহের শেষ মাথায় যদি হয়, এই প্রান্তে যদি জমা হয় প্রান্ত গ্রাবরেখা, যদি ভূমিতে জমা হয় তাহলে ভূমি গ্রাবরেখা বলা হয়। যদি হিমবাহের মধ্যে এরকম ছোট ছোটোভাবে এক জায়গায় দুটো চারটে পদার্থ সঞ্চয় হয় তাহলে অবিন্যস্ত গ্রাবরেখা। যদি বলয় মানে চাকতির আকৃতির হয়, পদার্থগুলো জমা হয়ে চাকতির আকৃতি গোল মতো তৈরি করে তখন তাকে বলয় আকৃতির গ্রাবরেখা। আবার হিমবাহের মধ্যে একটা হিমবাহের সঙ্গে আরেকটা হিমবাহ, একটা প্রধান হিমবাহ একটা অপ্রধান হিমবাহের সঙ্গে যদি মিশে যায় এবং মেশার সঙ্গে সঙ্গে যে মাঝ বরাবর দুটো হিমবাহের মাঝ বরাবর যদি এই যে পদার্থগুলো জমে, আমাদের যে হিমবাহ অধঃক্ষেপণের ফলে যে পদার্থগুলো জমে তখন তাকে মধ্য গ্রাবরেখা বলা হয়। এইভাবে হচ্ছে আমাদের গ্রাবরেখাগুলো তৈরি হয়, মানে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে ফার্স্ট পয়েন্ট আমরা গ্রাবরেখা বলতে পারি। তারপরে দ্বিতীয় পয়েন্টে আসি, বা দ্বিতীয় ভূমিরূপ কী তৈরি হয় সেটা আসে। দ্বিতীয় ভূমিরূপের নাম হচ্ছে, আমরা যেটারে বলি হচ্ছে একটা ওখানে বলে হচ্ছে ড্রামলিন। ঠিক আছে, দ্বিতীয় পয়েন্টের নাম হচ্ছে ড্রামলিন। ড্রামলিন, ড্রামলিন দেখতে কেমন হয়? এরকম
হিমবাহের পাদদেশে বা হিমবাহ বলছি, পর্বত এরকম পর্বতের পাদদেশে হিমবাহের দ্বারা ক্ষয়িত পদার্থগুলো যদি জমা হয়ে উল্টানো, মানে হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে পদার্থগুলো তৈরি হয়, নুড়ি কাকর বালি সহ বিভিন্ন প্রস্তরখণ্ড জমা হয়ে যদি উল্টানো ডিমের আকৃতি বা উল্টানো চামচের উল্টো পাশ যদি হয় বা উল্টানো নৌকার আকৃতি দেখতে ভূমিরূপ তৈরি হয়, তখন তাকে বলা হয় হচ্ছে ড্রামলিন। ঠিক আছে, তখন তাকে বলা হয় ড্রামলিন। এই ড্রামলিন আবার অনেকগুলো ড্রামলিন একসঙ্গে থাকলে তখন তাকে বলা হয় হচ্ছে ডিম ভর্তি ঝুড়ির মতো দেখতে লাগে, তাই তখন তাকে বলা হয় হচ্ছে এগ বাস্কেট ট্রোপোগ্রাফি। এইগুলো দেখা যায় নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ওই সমস্ত উত্তর অক্ষাংশীয় দেশগুলোতে এরকম ড্রামলিনগুলো দেখতে পাওয়া যায়। তাহলে ড্রামলিন কি? হিমবাহ অধ্যুষিত অঞ্চলে পর্বতের পাদদেশে হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে পদার্থগুলো নুড়ি কাকর বালি বা প্রস্তরখণ্ড সঞ্চিত হয়ে যদি উল্টানো ডিম, মানে একটা ডিম যেরকম হয় না, এরকম ডিমটা এরকম হয়, এইরকম ডিমটা ধরো এরকম হলো, এর হাফটা কেটে দেওয়া হয়, এইরকম কেটে দিলে যেটা ভূমিরূপটা তৈরি হয়, মানে পেট কাটা ডিম হাফ করে গিলে পরপর সাজিয়ে রাখলে যেরকম দেখতে হয়, সেই রকমকে বলা এগ বাস্কেট ট্রোপোগ্রাফি। ওই রকমই দেখতে বা উল্টানো নৌকার মতো দেখতে যে ভূমিরূপ তৈরি হয়, তখন তাকে বলা হয় ড্রামলিন। এবার একটা প্রশ্ন এখান থেকে আসতে পারে, ড্রামলিন আর রসের মতানের পার্থক্য। রসের মতানের তো ক্ষয়কার্যের ফলে, রসের মতানের পার্থক্য। ঠিক আছে, এটা পরীক্ষায় দেয়, এটা সঞ্চয় কার্য, এটা ক্ষয় কার্য। এই ড্রামলিন দেখতে কেমন সেটা জানি। ড্রামলিন যেখান থেকে তৈরি হয়, যে পাশে হিমবাহ এই পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে, এই পাশটা ড্রামলিনের এই পাশটা হচ্ছে অমসৃণ, এই পাশটা মসৃণ, এই পাশটা অমসৃণ, এই পাশটা মসৃণ হয়। আর রসের মাতানের কী হয়, যে দিক থেকে প্রবাহিত হয় সেই দিকটা হচ্ছে মসৃণ, উল্টো পাশটা অমসৃণ হয়। ঠিক এটা এই ক্ষেত্রে এটা সঞ্চয় কার্য, এটা ক্ষয় কার্য। আর ড্রামলিনে কী হয়, নুড়ি কাকর বালি পাথর ইত্যাদি জমে হয়, আর এখানে একটা বড় আকৃতির পাথরখণ্ড, সেটা ভেঙে হয়। এই হচ্ছে ড্রামলিন এবং রসের মাতানের পার্থক্য। এটা অনেক সময় পরীক্ষায় দেয়, সেটা আমি বলে রাখলাম। এবার আমরা এই দুটো আমাদের গেল শুধু হিমবাহের সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ। এবার আমরা পড়ব হিমবাহ এবং জলধারা সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। হিমবাহ ও জলধারা সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ পড়ানোর আগে একটু আমরা বলে নিই, সেটা হচ্ছে পাহাড়। এরকম একটা যদি পাহাড় থাকে, এখান থেকে হিমবাহ তৈরি হয়ে আসছে, এই যে হিমবাহ এখান থেকে তৈরি হয়ে আসছে, এর নিচে এইটাকে বলা হিমরেখা। যদি ধরি, এর নিচে আসলে এই হিমবাহটা জল হয়ে যায়। কেন জল হয়ে যায়? কারণ এই জায়গার পর্যন্ত 0 ডিগ্রি টেম্পারেচার, তার নিচে। এবার ঋতুভেদে যে আমরা হিমরেখা জানি পার্থক্য হয়, ঠিক আছে। তাহলে এখানে তার জন্যই বলছি, হিমবাহ ক্ষয়িত পদার্থগুলো হিমবাহ বয়ে এনেছে, আর সেই বয়ে আনা পদার্থগুলো যেখানে হিমরেখার থেকে ভেঙে জলধারা পরিণত হয়েছে বা নদী তৈরি হয়েছে, সেই নদীগুলো সেই হিমবাহ বাহিত পদার্থগুলোকে নিয়ে পাহাড়ের পাদদেশে জমা করে যে ভূমিরূপগুলো তৈরি করা হয়, সেটাই হচ্ছে হিমবাহ ও জলধারার সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। মানে এখানে হিমবাহের যতটা ভূমিকা আছে, জলধারারও ততটা ভূমিকা আছে, সেই জন্য বললাম। ঠিক আছে, আমরা প্রথম পয়েন্ট শুরু করি। তার নাম হচ্ছে, প্রথমটা হচ্ছে বহিবিধৌত সমভূমি। বহিবিধৌত সমভূমি, ঠিক আছে, প্রথম পয়েন্টটা। হিমবাহ অধ্যুষিত অঞ্চলে যেখানে পাহাড় পর্বত এরকম আছে, হিমবাহের ক্ষয়কার্যের ফলে এবং যে পদার্থগুলো জমা হয়েছে, সেই পদার্থগুলোকে হিমবাহ বয়ে নিয়ে আসে এবং হিমরেখার নিচে এসে তো জলে পরিণত হয়ে যায়, বললাম এগুলো। সেখানে হিমবাহ বহিত পদার্থগুলো এবং তারপরে সেই জলধারা বাহিত পদার্থগুলো যদি নিয়ে এসে পাহাড় পর্বতের থেকে একটু দূরে গিয়ে পাহাড়ের পাদদেশ অঞ্চলে গিয়ে যদি কোনো ফ্ল্যাট আকৃতির সমভূমি তৈরি করে, যদি কোনো এরকম সমভূমি তৈরি করে, এইটা ধরো সমভূমি, মানে ফ্ল্যাট আকৃতির সমভূমি, মানে যেরকম আমাদের এখানে এরকম একটা ফ্ল্যাট আকৃতির সমভূমি আমি আঁকলাম, এইরকম একটা সমভূমি, এটা হিমবাহ, এই জায়গায় এরকম যদি সমভূমি তৈরি হয়, তখন তাকে বলা হয় বহিবিধৌত সমভূমি। এগুলো কি দিয়ে তৈরি হয়? নুড়ি কাকর বালি সমস্ত হিমবাহের ক্ষয়কার্যের ফলে বয়ে আনা পদার্থগুলো এখানে জমা হয়ে এরকম যদি সমভূমি তৈরি হয়, তখন তাকে বলা হয় হচ্ছে বহিবিধৌত সমভূমি। ঠিক আছে, এই বহিবিধৌত সমভূমির মধ্যেই যদি বহিবিধৌত সমভূমিকে ইংরাজিতে বলা হয় আউটওয়াশ প্লেন। তাহলে বহিবিধৌত সমভূমির ইংরাজি নাম হচ্ছে আউটওয়াশ প্লেন
মানে হিমবাহের সঞ্চয় কার্য এবং জলধারার সঞ্চয় কার্যের ফলে পাহাড়ের পাদদেশে নুড়ি কাকর বালি জমা হয়ে যে সমভূমি আকৃতি তৈরি করে তাকে বলা হয় আউটওয়াশ প্লেন বা বহির্বিধৌত সমভূমি। এই বহির্বিধৌত সমভূমি, এটা ধরো বহির্বিধৌত সমভূমি, আমি এইভাবে দেখাচ্ছি, এখান থেকে একটা নদী বয়ে চলে গেছে, এখান থেকে একটা নদী বয়ে চলে গেছে, ঠিক আছে। তাহলে বহির্বিধৌত সমভূমির মধ্যে যদি নদী বয়ে চলে যায় তাহলে নদী দ্বারা বিচ্ছিন্ন এই সমভূমি, এই টোটালটা সমভূমি কিন্তু নদী দ্বারা বিচ্ছিন্ন, নদী দ্বারা বিচ্ছিন্ন এই জায়গাকে বলা হয় ভ্যালি ট্রেন। এই নদী দ্বারা বিচ্ছিন্ন এই বহির্বিধৌত সমভূমিকে কী বলা হয়? ভ্যালি ট্রেন। মানে এই বহির্বিধৌত সমভূমির মধ্যেই যদি নদী দ্বারা বিচ্ছিন্ন হয়, মনে হচ্ছে একটা মাঝখানে সমভূমির মাঝখানে ট্রেন চলে যাচ্ছে, তাই একে ভ্যালি ট্রেন বলা হয়, ঠিক আছে। এইরকম ভ্যালি ট্রেন কিন্তু অনেক জায়গায় দেখতে পাওয়া যায়, উঁচু অক্ষাংশযুক্ত জায়গাগুলোতে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এবার পরেরটাই আসি আমরা, যে কেটল কী জিনিস। পরের ভূমিরূপটার নাম কেটল। এই যে বহির্বিধৌত সমভূমি দেখছো, যখন হিমবাহ ক্ষয়িত পদার্থগুলো সঞ্চয়ের মাধ্যমে বহির্বিধৌত সমভূমি হয়, তখন এই হিমবাহ অনেক সময় হিমবাহের যে বরফের টুকরো, বড় বড় বরফের চাই, এই বহির্বিধৌত সমভূমির মধ্যেই এরকম বড় বড় চাই এর মধ্যেই, এগুলো সমভূমি অঞ্চল, এই সম্পূর্ণ সমভূমি অঞ্চল, কিন্তু এই যে বড় বড় চাই এর মধ্যে জমা হয়ে যায়। এবার বরফের টুকরোগুলো এই বহির্বিধৌত সমভূমির মধ্যে জমা হলে যখন একেবারে খুব গরম পড়ে, তখন এই বরফের টুকরোগুলো গলে গিয়ে এখানে গর্ত মতো তৈরি করে। এই গর্তগুলোকে বলা হয় কেটল। ঠিক আছে। এবার এই গর্তের মধ্যে যদি জল জমে, মানে বরফ গলে গিয়ে জল জমে আর সেই জলটা ওরকম থেকে যায়, তখন তাকে বলে কেটল হ্রদ। এরকম হ্রদগুলো অনেক ওই উচ্চ অক্ষাংশের দেশগুলোতে বা আমাদের পাহাড়ি পাদদেশ অঞ্চলগুলোতে এগুলো দেখা যায়। তাহলে বহির্বিধৌত সমভূমির মধ্যে বরফ যদি পড়ে থাকে, সেই বরফগুলো পরবর্তীকালে গলে গিয়ে যদি শুধু গর্ত মতো তৈরি করে, তখন তাকে কেটল বলে। আর যদি গর্তের মধ্যেই যদি যে বরফ গলনের ফলে যে জল জমে, সেই জল জমে যদি হ্রদ মতো তৈরি হয়, তখন তাকে কেটল হ্রদ বলে। এবার আরেকটা জিনিসে আসি, ভার্ব বলে একটা কথা, ভয়াকার বয়েরে ভার্ব। এই কেটল হ্রদ যদি তৈরি হয়, হ্রদটা তো দেখতে এরকম হবে, হ্রদ যদি তৈরি হয়, এর মধ্যে জল থাকবে। এবার জল থাকলে নিচের মাটি কিন্তু নরম হবে, হ্যাঁ, নিচের মাটি নরম হয়ে এই জায়গায় পলির মতো মাটি হবে। এই যে কেটল হ্রদের মধ্যে এই পলিকে ভার্ব বলে, ঠিক আছে। আবার কেটল হ্রদের মধ্যে যদি কোনো পাথর টাথর দিয়ে উঁচু হয়ে এরকম ঢিবি মতো থাকে, তখন তাকে নব বলে, ঠিক আছে। তাহলে আমরা কি শিখলাম এখান থেকে? এক, বহির্বিধৌত সমভূমি শিখালাম, বহির্বিধৌত সমভূমির মধ্যে কেটল শেখালাম, যে গর্ত মতো হলে যদি জল জমে তাকে কেটল হ্রদ বলে। এর বহির্বিধৌত সমভূমির মধ্যে যদি কেটল হ্রদের মধ্যেই যদি জল জমে থাকে, জলের আঘাতে নিচের মাটিটা পলল মাটি হবে বা কাদা মাটি হবে, সেই কাদা বা মাটিকে বলা হয়, পলল মাটিকে বলা হয় কি? কেটল হ্রদের মধ্যে পলল মাটিকে, কেটলের মধ্যে পলিকে কি বলা হয়? ভার্ব বলে। আবার কেটলের মধ্যে কোনো উঁচু যদি ভূমিরূপ দেখা যায় কেটল হ্রদের মধ্যে, তখন তাকে বলা হয় নব, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কী কী বললাম? বহির্বিধৌত সমভূমি, কেটল হ্রদ, ভার্ব, নব, ঠিক আছে। এই কারণে কিন্তু অনেকগুলো ভূমিরূপ পড়লাম, 1টা 2টো 3টে 4টে 5টা, ঠিক আছে। তাহলে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে প্রথম 5টা ভূমিরূপ আমার শেষ, হিমবাহ জলধারার সঞ্চয় কার্যের ফলে। এরপরে আসি, এরপরে হচ্ছে এসকার। এসকার কি জিনিসটা? হিমবাহ পাহাড় থেকে এরকম নামে, হিমবাহ নামার সঙ্গে সঙ্গে যে পলি বালি কাদা নামে বা পাথরের টুকরো নামে, সেইগুলোই পরপর এরকম যদি কোনো জায়গায় এরকম জমা করে, এই জায়গাগুলোতে ধরো জমা করে দিল, আবার একটা খাড়ির মধ্যে এরকম জমা করে দিয়ে যদি দেখতে জমা করে দিয়ে এই পাশটা উঁচু, এই পাশটাও উঁচু, এরকম 3-4 ফুট উঁচু যদি কোনো ভূমিরূপ তৈরি হয় বা পরীক্ষার মতো তৈরি হয়, এরকম এগুলো জমা করে। যেরকম আমরা যদি মনে করি দুটো জমি, চাষের জমি, একটা জমি এখানে আরেকটা জমি, মাঝখান দিয়ে যেটা থাকে আল, সেরকমভাবে এইগুলো একটা হিমবাহের সঞ্চয় কার্যের ফলে এরকম যদি এরকম আল টাইপের তৈরি হয়, এরকম আল টাইপের
তৈরি হয়, জমা হয়ে উঁচু করে আল টাইপের, এগুলো উঁচু জায়গা, এরকম উঁচু যদি আল টাইপের তৈরি হয়, এখানেও তাই, উঁচু যদি আল টাইপের তৈরি হয় তখন তাকে দেখতে শৈলশিরার মানে পাহাড়ের মতো লাগে, ছোট পাহাড় বা হিলির মতো লাগে, 3-4 ফুট 5 ফুট উঁচু এরকম যদি ভূমিরূপ দেখতে পাওয়া যায় তখন তাকে এস্কার বলে। মানে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে, হিমবাহ জলধারার সঞ্চয় কার্যের ফলে যদি 5-6 ফুট উঁচু আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপ তৈরি হয় দুপাশ জুড়ে, তখন তাকে বলা হয় হচ্ছে এস্কার, তখন তাকে কি বলা হয়? এস্কার। তাহলে এস্কার কাকে বলে আমরা শিখলাম, ঠিক আছে? এস্কার গেল। এবার পড়াবো কেম। এবার হচ্ছে পয়েন্ট হচ্ছে বা একটা ভূমিরূপ হচ্ছে কেম। একটু আগে বহির্বিধৌত সমভূমি পড়ালাম, সেইটারই কাছাকাছি কোনো পাহাড় বা পর্বত যেখানে হিমবাহ তৈরি হয়, সেই হিমবাহ কোনো পর্বত হিমবাহর ক্ষয়ের ফলে ক্ষয় হয়েছে, ক্ষয়ের ফলে সঞ্চিত পদার্থগুলো জমা হয় কোথায়? পাহাড়ের পাদদেশ অঞ্চলে। এই পাহাড়ের পাদদেশ অঞ্চলে যখন জমা হয়, জমা হতে হতে কোনো একটা জায়গায় যদি লেক মতো তৈরি হয়, বলেছি তাকে বলা হয় কেটল লেক, ঠিক আছে? কোনো একটা জায়গায় যদি এরকম পাহাড়ের পাদদেশ অঞ্চলে এরকম লেক তৈরি হয়, বা হিমবাহের ক্ষয়কার্যের ফলে যেরকম নৈনিতাল, দেবতাল, সাততাল, ভীমতাল এরকম হয়, এরকম লেক তৈরি হয়, সেই লেকের মধ্যেই যদি পলি বালি সঞ্চয় করে, লেক এরকম যদি লেক হয়, লেকের মধ্যেই পলি বালি সঞ্চয় হয়ে হয়ে মানে হিমবাহের ক্ষয়কার্যের ফলে পলি বালি সঞ্চয় হয়ে যদি এরকম বয়ের মতো বা ডেল্টা আকৃতির মতো দ্বীপ তৈরি হয় লেকের মধ্যেই, হ্যাঁ, লেকের মধ্যে যদি দ্বীপ তৈরি হয়, এরকম জেগে ওঠে, তখন তাকে কেম বলে। আবার এই দ্বীপটাই যদি সিঁড়ির আকৃতি করে নেমে পড়ে, সিঁড়ির মতো করে নেমে পড়ে, তখন তাকে বলা হচ্ছে কেম সোপান, ঠিক আছে? তাহলে কেম কি, কেম সোপান কি আমরা বুঝলাম। কেম হচ্ছে হিমবাহ পাদদেশ অঞ্চলে যদি কোনো লেক তৈরি হয়, সেই লেকের মধ্যে হিমবাহের সঞ্চিত পদার্থগুলো জমাট বেঁধে যদি ব আকৃতির বা বদ্বীপের মতো দেখতে কোনো ভূমিরূপ হয়, তাকে কেম বলে। আর কেমটা যদি ধাপে ধাপে নেমে পড়ে, তখন তাকে বলা হয় কেম সোপান বলা হয়, ঠিক আছে? তাহলে কেম সোপান আমাদের গেল। এবার পরের পয়েন্ট আসি, বা পরের ভূমিরূপটা কি তৈরি হয় হিমবাহের ও জলধারার সঞ্চয় কার্যের মধ্যে? আগামুখ। আগামুখ হিমবাহ এখন পাহাড়ের পাদদেশ থেকে নামে, ক্ষয় করে, তখন বড় বড় পাথরের টুকরো যদি এরকম ক্ষয় করে পাহাড়ের পাদদেশে এরকম বড় বড় বোল্ডার মতো করে জমা করে, পাথরের টুকরো দিয়ে জমা করে বা সঞ্চিত হয়, তখন তাকে বলা হয় আগামুখ। এই বড় বড় পাথর যদি সঞ্চিত হয়, যদি হিমবাহের পাদদেশে হিমবাহের আঘাতে, এই হিমবাহের আঘাতে যদি বড় বড় পাথর ভেঙে যায় এবং হিমবাহের দ্বারা সঞ্চিত হয়ে পাহাড়ের পাদদেশে এরকম যদি বড় বড় বোল্ডার এরকমভাবে জমা হয় পাহাড়ের পাদদেশে, তখন তাকে আগামুখ বলা হয়। পরের পয়েন্ট হচ্ছে পরের ভূমিরূপ হচ্ছে বোল্ডার ক্লে। বোল্ডার ক্লে বা টিলা। পাহাড়ের পাদদেশে এই যে বোল্ডারগুলো জমা হয়েছে, বড় বড় পাথরের টুকরো, এই বড় বড় পাথরের টুকরোর জায়গায় যদি আমি ছোট ছোট নুড়ি, কাকড়, বালি ইত্যাদি জমা হয়, ছোট ছোট নুড়ি, কাকড়, বালি ইত্যাদি জমা হয়, তখন তাকে বলা হয়, জমা হয়ে যদি উঁচু ঢিবির মতো তৈরি করে, উঁচু ঢিবি মানে এরকম পাহাড়ের মতো ছোট ছোট ঢিবির মতো তৈরি করে, তখন তাকে বলা হয় বোল্ডার ক্লে বা টিলা বলা হয় তখন তাকে, ঠিক আছে? এই হচ্ছে বোল্ডার ক্লে, আগামুখ, বোল্ডার ক্লে, এই হচ্ছে হিমবাহের সঞ্চয় কার্য বা হিমবাহ এবং জলধারার সঞ্চয় কার্যের ফলে গড়ে ওঠা ভূমিরূপ। তোমাদের সিলেবাসে যে কটা আছে আমি সেই কটাই পড়ালাম এবং বোঝালাম। আর এর পরের দিন আবার আঞ্চলিক ভূগোল আছে, তারপরের দিন প্রাকৃতিক ভূগোলে আমরা বায়ু এবং বায়ুর ক্ষয়কার সঞ্চয় কার্য পড়ব, ঠিক আছে? আজকের মতো এখানেই আমাদের ক্লাস শেষ। আগামী দিন আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য ক্লাসে। থ্যাংক ইউ সবাইকে।